শ্বশুর হয়ে বলে যে তার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে এক ইয়ের জন্য নিয়ে গেছে। ওইগুলো বলার মতো কোনো কাহিনী না। হাজাকাটা দেও সেক দেয়, মা এবার থেকে শিকল টিকল আটকে এখানে ওর নাম লেখসাল যাতে আমি দ্বিতীয়বার বিবাহ না করতে পারি বলে এসে এইখান দেয় না সেইখান দেয় পুরুষে ওর সব দাগ আছে। পারিবারিকভাবে বিয়ে, নতুন সংসার আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন সবকিছুই স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল, কিন্তু বিয়ের মাত্র 3 মাস না যেতেই সেই স্বপ্ন ভেঙে যায় বলে অভিযোগ এই গৃহবধূর। তার দাবি, স্বামী, শ্বশুর ও পরিবারের অন্য সদস্যদের হাতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। কোথায় বিয়ে হয়েছে বাগিন। কেমন আছে বিয়ের সংসার, কেমন আছে? বিয়ের সংসার বলতে সব তো ঝামেলার মধ্যে আছি। আমি তো জানতাম না ওইরকম ছেলেটা আর কি নেশাগ্রস্ত করে, মানে রাতেও নেশাগ্রস্ত করে অনেক মারধর করতো প্রথম থেকেই। তার আগেও নাকি বিয়ে করছিল। আমি পড়ালেখা করতাম, জানতাম না, বাবা মা দেখাশোনা, মানে পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল। তারপরে যাই না দেখি ও নেশা করে হাত টাত পরে, মানে শরীরের অনেক জায়গায় নেশা করে ও আমার শরীরে ভাজা কাটা দেও সেক দেয়, মা এবার থেকে শিকল টিকল আটকে রাখে। মানে 3 জনের ফ্যামিলিতে একজন যদি ভালো থাকে তাহলে থাকা যায়, কিন্তু বাড়ির সবাই যদি বিপক্ষে থাকে তাহলে তো থাকা যায় না কোনোভাবে। নেশা করে টাকা চাবে, যখন টাকা দিতে পারবো তখন আমার সাথে ভালো ব্যবহার করে, যখন টাকা দিতে পারি না তখন আমার সাথে ওইরকম পুরার দাগ টাকা আমার সব জায়গায় আছে, অঙ্গ প্রত্যঙ্গ, ওইগুলো তো আমি দেখাইতে পারবো না এখন স্যার, কিন্তু এই যে এখানে আছে। সামান্য কারণেই মারধর, অপমান ও ভয়ভীতির মধ্যেই কাটতে থাকে তার দাম্পত্য জীবন। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের আগে তিনি জানতেন না তার স্বামী মাদকাসক্ত এবং এর আগে আরও একটি বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই প্রায় প্রতিদিন নেশা করে বাড়ি ফিরে তার উপর নির্যাতন চালানো হতো। নেশার টাকা না পেলে তাকে বেধড়ক মারধর করা হতো, এমনকি শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এখানে ওর নাম লেখসাল যাতে আমি দ্বিতীয়বার বিবাহ না করতে পারি বলে এসে এখানে পুইরা বিড়ির আগুন নাম লেখে এন্দাপুরে থোড়া দেয়া, যেইখান দেয় না সেইখান দেয় পুরুষে ওর সব দাগ আছে, রিপোর্ট আমাদের কাছে আছে। ধরে এরকম ঝামেলার মধ্যেই আমি আসছি। এর মধ্যে আমার বাচ্চা মানে পেটে আসে, 3 মাসের বাচ্চা আসে, আমাকে অনেক নির্যাতন করে। তার জন্য আমি বাবার বাড়িতে আইসা পড়ি। এখান থেকে আসার পরে 3 মাস থাকি এখানে। 6 মাস কালে ও আমাকে নেওয়ার জন্য আর কি কেস টেস করে, ওইখানে হারছে আর কি। তার ভাষ্য, শরীরের এমন অনেক জায়গায় নির্যাতনের চিহ্ন রয়েছে যা প্রকাশ করাও তার জন্য অত্যন্ত কষ্টের। নির্যাতনের মধ্যেই একসময় তিনি অন্তঃসত্ত্বা হন, কিন্তু সন্তান সম্ভবা হওয়ার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে দাবি তার। দেখি ইস্টাম আনছে, মানে বুঝি নাই কে ইস্টাম, আমি তো পড়ালেখা জানি, পরে পড়ছি। ও বলে যে এটার মধ্যে সাইন করো। শ্বশুর আমাকে এক জায়গায় ঘরের এক কোনায় নিয়ে গেছে যে এটা সাইন করবা নাকি আমার সাথে। অনেক বেদব, মানে শ্বশুর হিসেবে উনি কোনো ইয়ের মধ্যেই পড়েন, ওইগুলো বলার মতো কোনো কাহিনী না। শ্বশুর হয়ে বলে যে তার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে এক ইয়ের জন্য, হয়তো ওইখানে স্টানের মধ্যে সাইন করতে হবে। বরং নির্যাতন বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। কয়েক মাস পর মামলা, মোকদ্দমা ও নানা চাপের মধ্য দিয়ে তাকে আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। সবচেয়ে গুরুতর অভিযোগ তিনি তুলেছেন তার শ্বশুরের বিরুদ্ধে। ভুক্তভোগীর দাবি, একদিন তাকে ঘরের এক কোণে ডেকে একটি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করতে বলা হয়। স্বাক্ষর না করলে শ্বশুর তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেন। অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে এবং পরিস্থিতির চাপে তিনি শেষ পর্যন্ত সেই স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য হন বলে জানান। তাহলে কি আমি ওই বাচ্চাটা নিয়ে ওই ধরনের শ্বশুরের সাথে কিভাবে যায় বলে, তার জন্য আমি নিজের পায়ে নিজে কেউ কুরল মারে না, দেখে শুই না, পরে ওটা স্ট্যাম্পটা পইরা নিয়ে আমি ওইখানে সাইন দিয়ে আসছিলাম যে আমার কোনো ঝামেলা করার ইচ্ছা নাই। যদি স্ট্যাম্পে সাইন দিয়ে আমার যা হয় হবে, বাচ্চাটা তো আছে, অবশ্য কিছু করবে না। পরে স্ট্যাম্পটা ছিল, থাকার পরে 6 মাস কালে আইসা পড়ছি। ওদের বাড়িতে চলে গেছিলাম, ওই ছেলের সাথে, আকাশের সাথে চলে গেছিলাম। যাওয়ার পরে মানে কিছুদিন ভালো ছিল, তারপরে 1.5 বছর এই বাড়ি থেকে যাওয়ার পরে কোনো দিন 1.5 বছর ওই বাড়িতে ছিলাম। বাচ্চার তখন 13 মাস বয়স ছিল। মানে 13 মাসে আমাদের বাড়িতে কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই, কোনোভাবে যোগাযোগ করতে দেয় নাই। আগে মারধর যত যা আছে সব করছে। সংসারে ফিরেলেও পরিস্থিতির উন্নতি হয়নি। তার অভিযোগ, প্রায় 1.5 বছর পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। মারধর, মানসিক নির্যাতন ও নানা চাপ অব্যাহত থাকায় এক পর্যায়ে নিজের পরিবারকে খবর দেন। বলে যে বাচ্চা ফালাই দিছি। ওই রিপোর্টটা তো আমার কাছে আছে। একজন মা কখনো বাচ্চা ফালাই দেবে, যেভাবেই হোক, ভিক্ষা করে হইলেও বাচ্চাকে পালার রাখবে, অধিকার রাখবে। পরে 3 বছরের 3 মাসের বাচ্চারা নিয়ে আসছিলাম। 6 মাসের কালে ওর সাথে আমি গেছিলাম পরে যাওয়ার পরে শ্বশুর আছে, আমি হাতটা যে পুরাইছে তার জন্যই তো আইসা পড়ছিলাম, বাচ্চা পেটে নিয়ে আইসা পড়ছিলাম। তারপরে আমি বাবার মারে বলছি, ও তো অত্যাচার সহ্য না করতে পারায় আমি বলছি যে আব্বা আমাকে এরকম ওইরকম করে পুড়ে
আবারও সেরকম করতেছে, তখন তোমরা ছাড়া তো আমার কেউ নাই, আমি তোমাদের বাদ দিয়ে এসে পড়ছিলাম স্টাম্পের মতো সাইন দিয়ে। তারপরেও বাবা মার মানে বাবা গেছিল, ওই এলাকার মেম্বার নিয়ে গেছিল, তারপরে ওই মানে বড় বড় লোক নিয়ে গেছিল, কিন্তু গেট টেট খুলে নেয়, ওরাই ঝামেলা করছে, পরে ওরা চলে আসে করছিল। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তাকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনা হয়। ভুক্তভোগীর দাবি, বাবার বাড়িতে ফিরে আসার এক সপ্তাহের মধ্যেই স্বামী তাকে তালাক দেন। পরে সন্তানকে নিজের কাছে নেওয়ার জন্য আদালতে মামলা করলেও আদালত শিশুটিকে মায়ের কাছেই রাখার সিদ্ধান্ত দেন। পরের দিন দিনের বেলা গেছিল, সব লোকজন নিয়ে আমাকে নিয়ে আসছিল ওই বাড়ি থেকে, এক কাপড়ে নিয়ে আসছিল। ওই বাচ্চাটার কি 13 মাস ছিল বয়স। তখন আমি এ বাড়িতে আসার 7 দিন পরে ওই ডিভোর্স দিয়ে দেয় আমাকে আকাশ। পরে পাওয়ার পরে বাচ্চাটা নিয়ে আমি কি করব, আমি যেরকম সেরকমই ছিলাম। পরে কিছুদিন পর ও আবার মানে 100 ধারা মামলা করছে বাচ্চাটা নেওয়ার জন্য। পরে ওটা কুটে গেছিল, কুটে যাওয়ার পরে ওটার কোনো কিছু হয় নাই, বাচ্চাটা মায়ের কাছে থাকবে, এটার রায় আমাদের দিচ্ছে। এদিকে তালাকের কিছুদিন পর তার স্বামী আবার বিয়ে করেন, তবে সেই সংসারও বেশি দিন টেকেনি বলে জানা যায়। তিনি আরও দাবি করেন, দ্বিতীয় বিয়েও ভেঙে যাওয়ার পর সাবেক স্বামী আবার যোগাযোগ করে নতুন করে সংসার করার প্রস্তাব দেন। পরে ও আবার 8-9 মাস পরে ও ময়থা বিয়ে করছিল একটা মেয়ে। পরে বাচ্চাটা নিতে পারে না, তারপরে ও বিয়ে করছিল ডিভোর্স দেওয়ার পরে। বিয়ে করার পরে যাই হোক কিছুদিন গেছে, 2 মাস ছিল মনে হয় এর সাথে, আমি সঠিক জানি না। পরে ও বলছিল আমাকে, মানে আবার বলছে যে কোরআন শরীফ সে আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ হয়েছে, যোগাযোগ করছে। আমিও রাখছি যে বাচ্চাটা আছে, দেখি মুখের দিকে তাকে যদি কিছু করতে পারি। পরে আমি কারোর সাথে যোগাযোগ রাখি নাই। আর কখনো নির্যাতন করবেন না এবং মাদক ছেড়ে দেবেন এমন আশ্বাসও দেন, কিন্তু অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কারণে তিনি আর সেই সম্পর্কে ফিরে যাননি। ওর মানে ওর সাথে যোগাযোগ ছিল তখন, ও বলছে কোরআন শরীফ সে বলছে যে আমি তোমাকে ওই ধরনের, আমি নেশাও করবো না, আমি তোমাকে ওই ধরনের পুরবো না, মারবো না, এ ধরনের কথাগুলো বলছিল। বিদায় আমি ওর সাথে গেছিলাম, কোর্টে নিয়ে গেছিল আমাকে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী তার ওপর হওয়া শারীরিক, মানসিক ও পারিবারিক নির্যাতনের সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। পরে আমি বাবার মারে বলছি, ও তো অত্যাচার সহ্য না করতে পারায় আমি বলছি যে আব্বা আমাকে এরকম ওইরকম করে পুড়ে আবারও সেরকম করতেছে, তখন তোমরা ছাড়া তো আমার কেউ নাই, আমি তোমাদের বাদ দিয়ে এসে পড়ছিলাম স্টাম্পের মতো সাইন দিয়ে। তারপরেও বাবা মার মানে বাবা গেছিল, ওই এলাকার মেম্বার নিয়ে গেছিল, তারপরে ওই মানে বড় বড় লোক নিয়ে গেছিল, কিন্তু গেট টেট খুলে নেয়, ওরাই ঝামেলা করছে, পরে ওরা চলে আসে পড়ছিল। পরের দিন দিনের বেলা গেছিল, সব লোকজন নিয়ে আমাকে নিয়ে আসছিল ওই বাড়ি থেকে, এক কাপড়ে নিয়ে আসছিল। ওই বাচ্চাটার কি 13 মাস ছিল বয়স। তখন আমি এ বাড়িতে আসার 7 দিন পরে ওই অভিযোগের সত্যতা যাচাই এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।